বিরতিহীন সংবাদ দুপুরে স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানাবো শিরোনাম। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সর্বসম্মত প্রস্তাব গৃহীত। দ্বিপক্ষীয় চুক্তির বাধ্যবাধকতা পূরণে মিয়ানমারের প্রতি আহ্বান। তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে চলছে উৎসবমুখর প্রচার। সুষ্ঠু ভোটের জন্য শান্তিপূর্ণ পরিবেশ চান ভোটাররা। রাজনীতির ঊর্ধ্বে থেকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আহ্বান ফখরুলের। আইনের সুযোগ নেই সংসদে আইনমন্ত্রী। বাড়তি ভাড়া আদায় বন্ধে রাজধানীতে বিআরটিএর অভিযান। হাফ ভাড়া দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের প্রথম ম্যাচ কাল। টিকা সনদ থাকলে পাওয়া যাচ্ছে টিকিট। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সকালে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘে যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন। এতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় সহায়তা প্রদান এবং করোনা টিকা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ যে উদারতা ও মানবিকতা দেখিয়েছে, প্রস্তাবে তার ভূয়সী প্রশংসা করা হয়। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর সহ অন্যান্য সুযোগ সুবিধা তৈরির ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টা ও বিনিয়োগেরও স্বীকৃতি দেওয়া হয়। প্রস্তাবে বাংলাদেশের সাথে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির বাধ্যবাধকতাগুলো পূরণ করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানোর কথা বলা হয়েছে। এছাড়াও প্রাথমিকভাবে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যে আমরা অনেকদিন ধরে যে কাজটা চেষ্টা করেছিলাম, আপনারা জানেন যে বিগত রেজলিউশন যখন জাতিসংঘে হয়, ইউএনএতে হয়, তখন আমরা সেই কিসের থেকে রেজলিউশনটি অ্যাবস্টেইন করি এবং সেইখানে আমরা আমাদের বক্তব্য খুব জোরে সোরে তুলে ধরি। আমরা বলি যে যেহেতু সেই রেজলিউশনে রোহিঙ্গারা তাদের ফেরত নেওয়ার কোনো কথাই ওখানে উঠে নাই। ওই রেজলিউশনে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোর ইউরোপিয়ান ইউনিয়নরা করেছিল, সেইখানে তারা সেখানে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি এসবের উপর খুব জোর দিয়েছে। কিন্তু আমাদের দেশে যে 11 লক্ষ রোহিঙ্গা পড়ে আছে, তাদের ফেরত নেওয়ার কথা উঠে নাই। সেই জন্যে আই টুক এ স্ট্যান্ড যে আমি ওখান থেকে অ্যাবস্টেন করি এবং সাথে সাথে আমি আমার বক্তব্য প্রকাশ করি। আমি তখন নিউ ইয়র্কে ছিলাম। স্ট্রং বক্তব্য যে রোহিঙ্গাদের কথা না বলে ওই রেজলিউশন ইজ মিনিংলেস। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আর দাবি দেওয়া পেশ করার সাথে সাথেই শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ চাইছেন ভোটাররা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে কমিশন। কিশোরগঞ্জের নিকলী উপজেলার দ্বীপ ইউনিয়ন ছাতিরচর। ঘোড়াউত্রা নদীর ভাঙন এখানকার প্রধান সমস্যা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের কাছে ভাঙন রোধের দাবি এলাকাবাসীর। হাজার হাজার মানুষ ডাহা সিডাং ফুরে লেছে, বাড়ির অভাবে আয়া বাড়ি বানতারে না, নদী ভাঙে নিয়ে গেছে। তৃতীয় ধাপে কিশোরগঞ্জ সদর, নিকলী ও কুলিয়ারচরের 24টি ইউনিয়নে ভোট হবে। এসব এলাকায় প্রচারে গিয়ে উন্নয়নে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নদী ভাঙন আমি প্রথমে আল্লাহর রহমতে বলতেছি প্রতিরোধ করবই। এই 5 বছরে আমি আমার নিকলী সদর ইউনিয়নকে ঢেলে সাজাতে চাই। তৃতীয় ধাপে সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জে 17টি ইউনিয়নে হবে নির্বাচন। সেখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পাশাপাশি সরব স্বতন্ত্র প্রার্থীরাও। ক্ষমতা দেখিয়ে এখানে আসতে চাই না, জনগণ যদি আমাকে চায় আমি এখানে আসব। ইউনিয়নে উন্নয়ন করার লাগি আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। পুলিশ, র্যাব, বিজিপি এবং তাৎক্ষণিক নির্বাচন অপরাধ বিচার করার জন্য জুডিশিয়াল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন।
নড়াইলের কালিয়া উপজেলার 12টি ইউনিয়নেও চলছে জমজমাট প্রচারণা। প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত ইউনিয়ন গঠনের। আমি নৌকাকে জয় করতে পারি, এলাকাবাসী আমাকে সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাকে দোয়া এবং আশীর্বাদ করছে। তৃতীয় ধাপে আগামী 28 নভেম্বর 1003টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইউপি নির্বাচনের পূর্বে এই মুহূর্তে প্রচারণার কি পরিস্থিতি? কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে সহকর্মী শাহজাহান সাজু রয়েছেন বিস্তারিত নিয়ে। শাহজাহান সাজু, তৃতীয় ধাপে কিশোরগঞ্জের যেসব ইউনিয়নগুলোতে নির্বাচন হতে যাচ্ছে সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি কি? দেশের অন্যান্য জায়গায় ভালো খারাপ দুই ধরনের খবরই আমরা পাচ্ছি, কিশোরগঞ্জের পরিস্থিতি জানাবেন। কিশোরগঞ্জের নির্বাচন নিয়ে যদি ভালো খারাপ বলতে আমি আপনাকে বলি, দ্বিতীয় ধাপের নির্বাচনে কিশোরগঞ্জে 3টি উপজেলায় নির্বাচন হয়েছে এবং সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 28 নভেম্বর কিশোরগঞ্জের আবার 3টি উপজেলায় এই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। কুলিয়ারচরে 6টি ইউনিয়ন, নিকলিতে 7টি ইউনিয়ন এবং কিশোরগঞ্জ সদর উপজেলায় 11টি ইউনিয়নে নির্বাচন হবে। এই নির্বাচনেও এখানকার ভোটার এবং প্রার্থীরা যারা আছেন সবাই আশা করছেন যে সুষ্ঠু নির্বাচন হবে। আমি আপনাকে জানিয়ে রাখি, রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি কিশোরগঞ্জে তার নিজ জেলায় 7 দিনের সফরে এসেছেন। গতকাল তিনি সদী সমাবেশের এক অনুষ্ঠানে জনপ্রতিনিধি এবং ওই প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের আদেশ দিয়েছেন যাতে নির্বাচন সুস্থ হয়। এমনিতেও কিশোরগঞ্জের নির্বাচন সুস্থই হয়, এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না। এবারও সবাই আশা করছেন যাতে না ঘটে। আর নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। সাধারণ জনগণের কাছে এই 5 বছর পরে ইউনিয়ন পরিষদ যে নির্বাচন একবারে প্রত্যন্ত পর্যায়ের নির্বাচন। এখানে চেয়ারম্যান নির্বাচিত হবেন, মেম্বাররা নির্বাচিত হবেন। এটা আসলে ঈদের আনন্দের মতো। সবাই যার যার প্রার্থীকে সমর্থন দিচ্ছেন, যার যার প্রার্থীর পক্ষে মিছিল করছেন, একসাথে বসে চা খাচ্ছেন, বাকযুদ্ধে বিতর্ক করছেন। সব মিলিয়ে এটা আপনি ধরে নিতে পারেন যে একটা ঈদের আনন্দের মতো। কিশোরগঞ্জের এই 3 উপজেলায় এই 28 নভেম্বরের যে নির্বাচন, এই নির্বাচনে প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। আরেকটা বিষয় একটু ছোট্ট করে জানতে চাইবো, অন্যান্য জায়গায় আমরা যেটি দেখি যে বিদ্রোহী প্রার্থী রয়েছেন অনেক, এ নিয়ে কেন্দ্রেরও নানান ধরনের টেনশন আছে। কিশোরগঞ্জের কি অবস্থা একটু সংক্ষেপে জানাবেন। কিশোরগঞ্জে বিদ্রোহী প্রার্থী বলতে কিশোরগঞ্জ সদর উপজেলায় বিদ্রোহী প্রার্থী অনেক রয়েছেন। তো বিদ্রোহী প্রার্থী থাকলেও কেন্দ্রীয় অপেক্ষায় তারা আছেন, কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায়। আপনি হয়তো জেনে থাকবেন আগামীকাল শুক্রবার আওয়ামী লীগের একটা বর্ধিত সভা রয়েছে মন্ত্রী পরিষদের। সেই সভা থেকে যদি কোনো নির্দেশনা আসে সেই নির্দেশনা অনুযায়ী কাজ হবে এবং এই শুক্রবারে, আগামীকালকে শুক্রবারের যে সভা, ওই নির্দেশনার অপেক্ষায় সবাই বসে রয়েছেন। তবে বিদ্রোহী প্রার্থী আছেন, প্রত্যেক ইউনিয়নেই পদধারী নেতারা যারা, তারাও বিদ্রোহী প্রার্থী হয়েছেন। কিশোরগঞ্জ সদর উপজেলায় এই অবস্থা বিরাজমান। আর প্রার্থীরা ভোটারদের আশ্বাস দিচ্ছেন, দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন। আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়ন। এখানে আপনি হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে একজন প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী। এই স্বতন্ত্র প্রার্থী তার সমর্থক যারা আছেন তাদেরকে নিয়ে বাড়ি বাড়ি গিয়েছেন। এখন এখানে একটা বাড়িতে এসেছেন, আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি। তাদেরকে নিয়ে ভোট চাচ্ছেন, মানুষকে আশ্বাস দিচ্ছেন। সব মিলিয়ে আসলে কিশোরগঞ্জে একটা উৎসব আমেজ বিরাজ করছে। কিশোরগঞ্জের নির্বাচনটা একটা ঈদের আনন্দের মতো। আপনাকে অনেক ধন্যবাদ। কিশোরগঞ্জের ইউপি নির্বাচনের পরিস্থিতি জানছিলাম। হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতির বাইরে গিয়ে অবিলম্বে তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি দাবি করেন খালেদা জিয়াকে কারাগারে নিম্নমানের রুমে রাখায় এখন তার শারীরিক নানা সমস্যা দেখা দিচ্ছে। প্রতিহিংসার রাজনৈতিক কারণে বিএনপি চেয়ারপারসন সুচিকিৎসা থেকে বঞ্চিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য প্রয়োজনে জীবন দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সঙ্গে তিনি সংগ্রাম করছেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, তার জীবন রক্ষা করুন। এর সঙ্গে রাজনীতিকে নিয়ে আসবেন না। এই নেত্রীকে বাঁচানোর জন্য হায়াত মতো আল্লাহর হাতেই, কিন্তু তার সর্বাত্মক যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা গ্রহণ করবার জন্য আমরা প্রয়োজনে আমাদের জীবন পর্যন্ত উৎসর্গ করব।
দেশের আইন অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই, সুতরাং বিবেচনার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। জাতীয় সংসদের 15তম অধিবেশনের 5ম দিনে এক আলোচনায় এসব কথা জানান আইনমন্ত্রী। একজন সাজাপ্রাপ্ত, যার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে 401 ধারা, সেই 401 ধারায় কোনো প্রভিশন নাই যে একটা নিষ্পত্তিযোগ্য বা নিষ্পত্তিকৃত আবেদনকে আবার পুনর্বিবেচনা করার। এখন আমি একটা কথাই বলছি, ওনারা বারবার এই একই কথা বলছেন, কিন্তু আইনটা দেখলেই তো হয়, আইনটা দেখলেই হয়, আইনের মধ্যে এই সুযোগ নাই। গৃহ নির্মাণে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ প্রাপ্তিতে সরকারি কর্মকর্তাদের সাথে সাধারণ মানুষের ব্যাপক বৈষম্য করা হচ্ছে বলে সংসদে আপত্তি জানিয়েছেন সংসদ সদস্যরা। সংশোধিত বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বিল 2021 সংসদে পাশ করার আগে আলোচনায় এই বিষয়ে কথা বলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সংসদকে তারা জানান, সরকারের উপসচিব থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা 5% সুদে 75 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন, যা অন্যরা পান না। এ সময় স্বল্প আয়ের ও মধ্যবিত্ত মানুষকে সহজে ঋণ প্রদানের ব্যবস্থার জন্য বলেন তারা। এছাড়া ভূমিহীনদের ঘর নির্মাণে যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন সংসদ সদস্যরা। করোনার সময় দেশে রেমিট্যান্স বাড়লেও এখন স্বাভাবিক অবস্থায় কেন রেমিট্যান্স কম তা খতিয়ে দেখতে সংসদে দাবি জানানো হয়। পর্যটকরা যাতে এখানে আসতে পারে তারাও আগ্রহ প্রকাশ করেছে। আমরা সিটিং সার্ভিস সহ নানা অজুহাতে এখনও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। বেশ কিছু কোম্পানির বাসে 1.5 থেকে 2 গুণ বাড়তি টাকা আদায় করলেও নেই ভাড়ার তালিকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিআরটিএ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও তেমন সুফল মিলছে না। চিটাগাং রোড ও পাটুরিয়া রুটে চলাচল করে হিমাচল পরিবহন। বিভিন্ন স্থান থেকে ওঠা যাত্রীদের কাছ থেকে 5 থেকে 25 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করছিল বাসটি। অনেক ডিস্টেন্সের জায়গা 2 টাকা ডিফারেন্স এটা হয়ে থাকে, মানে ভাঙতির জন্য। বাড়তি ভাড়া আদায় এবং বৈধ কাগজপত্র না থাকায় বাসটিকে 5,000 টাকা জরিমানা করে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত। মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনার মাধ্যমে আমি মনে করি হয়েছে। এখনও কিছু গাড়ি পাওয়া যাচ্ছে যাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে। আমরা তাদেরকেও কিন্তু কঠোরভাবে ধরছি এবং তাদের বিরুদ্ধে আমরা জরিমানা আরোপ এখনো পর্যন্ত করছি। রাজধানীতে চলাচল করা ট্রাস্ট, বসুমতী, বিহঙ্গ সহ বেশ কিছু পরিবহনে বিআরটিএ নির্ধারিত তালিকা টাঙানো হয়নি। ভাড়াও আদায় করা হচ্ছে ইচ্ছে মতো। এর আগে যাতায়াত করছে 5 টাকা করে, এখন বলছে নিম্নতম ভাড়া 10 টাকা। ওই বাসে 15 টাকার ভাড়া 20 টাকা নিছে, কেন 20 টাকা নিব? 400 টাকা বেতন দেয় কোম্পানি, যেভাবে চালায় আমি ওইভাবেই চলি। সিটিং সার্ভিস ও ওয়ে বিল ব্যবস্থা বন্ধ না করলে কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মালিক সমিতি। অনেকগুলো পরিবহনে একটা নিয়মের মধ্যে মোটামুটি এসে গেছে। 2-1টা অনিয়ম যেটা হইতেছে, এমডি চেয়ারম্যান তাদেরকে রেখে তাদের বিরুদ্ধে কঠিনভাবে হুঁশিয়ারি দিছে। এদিকে অর্ধেক ভাড়া নেয়ার দাবিতে রাজধানীর নিউ মার্কেটে বিক্ষোভ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র এই মুহূর্তে মহাখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বাড়তি ভাড়া এবং এই যে ভাড়া নৈরাজ্য, এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন তিনি। বিপ্রজিৎ, কিছুক্ষণ আগে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও বিরক্ত হয়ে শেষ পর্যন্ত মাঠে নেমেছে, ভাড়ার বিরুদ্ধে তারা কথা বলছে। চালকরা নিজেরাই কিন্তু আবার গতকালকে তারাও বিক্ষোভ করেছেন, তারাই ওই বিদ্যুৎ পদ্ধতি চান না। সব মিলে একটা জটিল পরিস্থিতিতে আসলে সমাধান কি হবে খুব শীঘ্রই? কয়েকদিন তো হয়ে গেল। দেখুন, ওয়েবিল পদ্ধতির যে বিষয়টি, ওয়েবিল পদ্ধতি শ্রমিকরা বলছেন তারা চান না, আবার যারা মালিকরা তারাও বলছেন তারা চান না। কিন্তু শ্রমিকদের অভিযোগটা কিন্তু মালিকদের বিরুদ্ধেই, যে মালিকরা চাচ্ছেন ওয়েবিল পদ্ধতি। এমন অজুহাতে কিন্তু আজও আমি বাড়তি ভাড়া নিতে অনেক পরিবহনকেই দেখেছি। ট্রাস্ট, বসুমতী, বিহঙ্গ, হিমাচল সহ বেশ কিছু পরিবহন কিন্তু ওয়েবিল পদ্ধতির দোহাই দিয়ে 5 থেকে 25 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করছে। আপনি জানেন যে ভ্রাম্যমাণ আদালত কিন্তু পরিচালিত করছে বিআরটিএ। আজও 9টি ভ্রাম্যমাণ আদালত ছিল ঢাকার বিভিন্ন জায়গায় এবং তারা ওই বাসগুলোকে জরিমানা করছে যারা আসলে নিয়ম না মেনেই যাত্রী তুলেছে। তো তারপরেও আসলে বিআরটিএ বলছে যে শুধুমাত্র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নয়, মালিক, শ্রমিক এবং যাত্রী এই 3 পক্ষই যদি আরও সচেতন না হয়, তারা যদি বাড়তি ভাড়া দেবার ব্যাপারে বা নেবার ব্যাপারে যদি
আরও সহনশীল না হয় তাহলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কিন্তু অনেকটাই জটিল হয়ে যাবে। আর এর বাইরে আপনি জানতে চাইছিলেন ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের অবরোধের কথা। ঢাকা কলেজের সামনে কিন্তু শিক্ষার্থীরা বাস ভাড়া কমানো এবং শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া করার প্রতিবাদে আজ একটি বিক্ষোভ মিছিল করেছে। সেই মিছিলে কিন্তু তারা বেশ কয়েকটি গাড়ি কিছু সময়ের জন্য আটকে রাখে এবং সড়কও অবরোধ করে রাখে। পরে পুলিশ এবং শিক্ষকের মধ্যস্থতায় কিন্তু সে পরিস্থিতিটি শান্ত হয়। আপনি জানেন যে বিআরটি এর যে নীতিমালা, সেই নীতিমালায় কিন্তু শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া এরকম কোনো বিধান নেই। এটি মালিক পক্ষ। বিপরীত আরেকটি বিষয়, বিআরটি এর যিনি ম্যাজিস্ট্রেট তিনি কিছুক্ষণ আগে বলছিলেন যে অনেকগুলো বাসে তারা প্রমাণ পেয়েছেন বাড়তি ভাড়া নিচ্ছে। তো অন্যান্য বাসের কথা যদি আমি বাদও দিই, যেই বাসটাকে জরিমানা করা হচ্ছে বা যেই চালককে জরিমানা করা হচ্ছে তিনি কি পরবর্তীতে শুধরাচ্ছেন নাকি আবার বাড়তি ভাড়ার দিকেই যাচ্ছেন? দেখুন, আপনি জানেন যে যারাই নিয়ম মানছেন না, নিয়ম না মেনে তারা বাড়তি ভাড়া নিচ্ছেন কিংবা ওয়েবিলের অজুহাতে বাড়তি ভাড়া নিচ্ছেন, তাদেরকে কিন্তু জরিমানার আওতায় আনা হচ্ছে। এবং জরিমানার আওতায় আনার পরও কেউ কেউ একই অপরাধের পুনরাবৃত্তি করছেন। তো পুনরাবৃত্তি যারা করছেন তাদের জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের যিনি ম্যাজিস্ট্রেট তিনি। এর পাশাপাশি যেসব পরিবহন একই ভুল আবার করবে তাদের গাড়িও প্রযোজ্য ক্ষেত্রে ডাম্পিং স্টেশনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভাড়া নৈরাজ্য নিয়ে মহাখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দুর্নীতির মামলার শুনানিতে কনিষ্ঠ বিচারপতির সঙ্গে মতের অমিল হওয়ায় এজলাস ছাড়লেন জ্যেষ্ঠ বিচারপতি। এতে আদালতের বিচার কার্যক্রম বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস.এম. মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এই ঘটনা ঘটে। বুধবার সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিনের স্ত্রী কানিজ ফাতেমার দুর্নীতির মামলায় দুদকের আইনজীবী না থাকায় আদালত এ কোর্টে সব সময়ের জন্য একজন দুদকের কোঅর্ডিনেটর রাখতে মৌখিকভাবে নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে ওই দিন দুদকের কোঅর্ডিনেটর আব্দুস সালাম উপস্থিত ছিলেন, কিন্তু বৃহস্পতিবার শুনানি শুরু হলে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন দুদকে জনবল সংকট রয়েছে, এ কারণে কোর্টের সব সময় একজন কর্মকর্তা রাখা সম্ভব নয়। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার বলেন দুদকের মামলা যারা ঠিকমতো তদন্ত করতে পারছেন না তাদেরকে কোর্টে এনে বসিয়ে রাখুন। তখন বেঞ্চের জুনিয়র বিচারপতি এস.এম. মুজিবুর রহমান আপত্তি করেন। এবারও দেশের সেরা করদাতা হয়েছে জর্দা ব্যবসায়ী মোহাম্মদ কাউস মিয়া। ব্যবসায়ী ক্যাটাগরিতে 2020-21 করবর্ষের সেরা করদাতা হন হাকিমপুরে জর্দার স্বত্বাধিকারী কাউস মিয়া। কাউস মিয়া সহ মোট 141 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ডের জন্য মনোনীত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। জাতীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর মূসক আদায়কারী 12 প্রতিষ্ঠানের নামও সেই তালিকায় প্রকাশ করেছে এনবিআর। সেরা করদাতাদের মধ্যে ব্যক্তি ক্যাটাগরিতে 75 জন, কোম্পানি ক্যাটাগরিতে 54 প্রতিষ্ঠান এবং অন্যান্য ক্যাটাগরিতে 12টি সহ মোট 141টি ট্যাক্স কার্ড দেওয়া হবে। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা থাকছে। নিষেধাজ্ঞায় বিএমডিসির নিবন্ধন পাচ্ছে না নাইটেঙ্গেল মেডিকেল কলেজ, অনিশ্চয়তায় 52 শিক্ষার্থী। প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় 4 প্রজাতির মাছের জীবন রহস্য উন্মোচন, 2 বছরের গবেষণায় সাফল্য। স্কুলে ভর্তিতে পরিচালনা পর্ষদের জন্য কোটা রাখা যাবে না। মহাপরিচালক জানান সব স্কুলের আসন সংখ্যা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে জানাতে হবে। সরকারি স্কুলে লটারি হবে 15 ডিসেম্বর এবং বেসরকারি স্কুলে 19 ডিসেম্বর। এবার সরকারি স্কুলের পাশাপাশি রাজধানী, মহানগর এবং জেলা সদর উপজেলার স্কুলের ভর্তি নিয়ন্ত্রণ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি হবে লটারির মাধ্যমে। 25 নভেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এই সময়ের মধ্যে স্কুলগুলোকে তাদের আসন সংখ্যাও জানাতে হবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারি 15 ডিসেম্বর, বেসরকারিতে 19 ডিসেম্বর। বেসরকারি মাধ্যমিকে সেন্ট্রালি আয়োজন করতে গিয়ে আমরা জেলা পর্যায়ে সদর উপজেলা পর্যন্ত আমরা নিয়েছি। এর বাকিটুকু আমাদের আওতায় আসবে না। তারা নিজস্ব, তারাও লটারির মাধ্যমেই হবে, কিন্তু নিজস্ব ব্যবস্থাপনা তারা তাদের কাছে করবে। রাজধানীর এমপিওভুক্ত স্কুলে ভর্তি ফি 5,000 টাকা, নন এমপিওতে সর্বোচ্চ 8,000 টাকা এবং ইংরেজি মাধ্যমে 10,000 টাকা নেওয়া যাবে। অন্যান্য মেট্রোপলিটন এলাকায় 3,000 টাকার বেশি ভর্তি ফি নেওয়া যাবে না। কর্তৃপক্ষ জানায় এবার স্কুল ভর্তিতে পরিচালনা পর্ষদের জন্য কোনো কোটা রাখা যাবে না।
এবারও আমরা সেইভাবে টিম গঠন করব এবং মনিটর করব যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের যে নির্দেশনা তার বাইরে ফি নিচ্ছে কিনা। শিক্ষকরা বলছেন কেন্দ্রীয়ভাবে লটারি করার সিদ্ধান্ত ভালো হয়েছে, তবে ভর্তিতে স্বচ্ছতা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যদি এরকম কোনো আশঙ্কা থাকে, আমি এটাও বলতে চাই পাশাপাশি যাতে কোনো রকম প্রশ্ন উদ্রেক না হয় অভিভাবকদের মাঝে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকা উচিত। মাহসিকের ব্যাপারে সেভাবে পদক্ষেপ নেওয়া উচিত যাতে কোনো রকম কোনো সন্দেহ কারোর মনে সৃষ্টি না হয়। শিক্ষার্থীদের স্কুলে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। একজন সর্বোচ্চ 5টি স্কুল পছন্দ করতে পারবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাইটিঙ্গেল মেডিকেল কলেজের 52 শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। কলেজটিতে ভর্তি নিষেধাজ্ঞা থাকায় মিলছে না বিএমডিসির নিবন্ধন। এ অবস্থায় অন্য কলেজে মাইগ্রেশন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে শিক্ষার্থীরা। দেশে বেসরকারি মেডিকেল কলেজ ৭৪টি নানা অনিয়ম ও মানের প্রশ্নে পিছিয়ে থাকায় নাইটিঙ্গেল মেডিকেল কলেজে ভর্তি নিষেধাজ্ঞা দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এরপরও উচ্চ আদালতে রিট করে ২০১৭ সালে ৫২ শিক্ষার্থী ভর্তি নেয় কলেজটি। সেই শিক্ষার্থীরা এখন পড়ছেন শেষ বর্ষে। শিক্ষার্থীদের অভিযোগ, এ পর্যন্ত ১৫ লাখের বেশি টাকা দেয়া হলেও ক্লাস হয় না ঠিকমতো। তৃতীয় ও চতুর্থ বর্ষের জন্য কোনো শিক্ষক নেই, যারা আছেন বেশিরভাগই খণ্ডকালীন। আমাদের কোনো টিচারই নাই, বলতে গেলে গেস্ট টিচার আসে, তো এখন গেস্ট টিচার দিয়ে তার একটা মেডিকেল চলতে পারে না। আমরা পাস করে যে আমরা কোথাও জব নিতে পারবো বা কোনো জায়গায় চেম্বার নিয়ে বসতে পারবো, প্রাইভেট প্র্যাকটিস করতে পারবো, ওইটার সুযোগ আমাদের নাই, কারণ আমরা বিএমডিসি রেজিস্ট্রেশন পাচ্ছি না। হাসপাতালে রোগী ভর্তি আছে মাত্র 7 জন। মাঝে মধ্যে 2-1টি সিজারিয়ান ছাড়া অন্য অপারেশন প্রায় বন্ধ। ফলে ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। এই অবস্থায় অন্য কলেজে মাইগ্রেশনের আবেদন করেছে তারা। ভবিষ্যৎ অনিশ্চিত, আমরা মানে কেউ আমাদের দায়ভার নিতে চাচ্ছে না। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে গেছি, বিএমডিসির অফিসে গেছি। আমরা জানি যে আমাদের হাতে কলমে শিক্ষা কোরিলেট করার মতো আমাদের সাবজেক্টগুলোর জন্য পেশেন্ট দরকার, সেইটার কোনো কিছুই নেই। এবং আপনারা যদি ল্যাবে যান, ল্যাবে কোনো ইনস্ট্রুমেন্ট নেই। থার্ড ইয়ার পর্যন্ত তাও মোটামুটি আমাদের থিওরিতে চলে গেছিল, কিন্তু বর্তমানে 4th ইয়ার 5th ইয়ার স্টুডেন্ট পেশেন্ট না দেখে কি শিখতে পারবে? স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, নিষেধাজ্ঞা নিয়ে ভর্তি এসব শিক্ষার্থীর দায় তারা নিবে না। একই কারণে নিবন্ধন না দেওয়ার কথা জানিয়েছে বিএমডিসি। যেহেতু মন্ত্রণালয়ের অনুমোদন নাই, সুতরাং বিএমডিসি ওইখানে ওই ব্যাপারে কোনো সিদ্ধান্তই নিতে পারে না। মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স না পেলে আমরা কিছুই দেব না। কোর্টের ইয়াতে আছে, তো এটা কোর্ট ফয়সালা না হওয়া পর্যন্ত তো কিছুই করার নাই। নিষেধাজ্ঞা সত্ত্বেও গত বছর আরও 9 জন শিক্ষার্থী ভর্তি নিয়েছে নাইটিঙ্গেল মেডিকেল। এছাড়া নিষেধাজ্ঞা থাকার পরও কেয়ার ও নর্দার্ন মেডিকেলও শিক্ষার্থী ভর্তি নিয়েছে এবছর। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতেও ডিজিটাল মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতি। মাল্টিমিডিয়া ক্লাসরুমে চলছে পাঠদান আর কম্পিউটার ল্যাব ব্যবহার করে বাড়ানো হচ্ছে দক্ষতা। তবে এখনও দক্ষ শিক্ষকের সংকট রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আইসিটি প্রতিমন্ত্রী বলছেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। রাজশাহী শহরের এই স্কুলটিতে শিক্ষার্থীদের উপস্থিতির জন্য ব্যবহার করা হচ্ছে ডিজিটাল যন্ত্র। ক্লাসরুমে ঢোকার আগেই আঙুলের ছাপ দিয়ে উপস্থিতি নিশ্চিত করছে শিক্ষার্থীরা। মাল্টিমিডিয়া ব্যবহার করে নেওয়া হচ্ছে ক্লাস, আর শেখ রাসেল ডিজিটাল ল্যাবে কম্পিউটার শিক্ষায় দক্ষ করা হচ্ছে শিক্ষার্থীদের। অঙ্ক এগুলো আমাদের বইয়ে শেখানো হচ্ছে, তাছাড়া বিভিন্ন পিকচারের মাধ্যমে আমরা যে বিজ্ঞানের যেগুলো বিভিন্ন মানে সায়েন্স ফিকশন যেগুলো আছে ওগুলো আমাদের বিভিন্ন পিকচারের মাধ্যমে শেখানো হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে। আমরা লকডাউনের মধ্যে মাল্টিমিডিয়াতে মানে অনলাইনে ক্লাস করেছি। আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিশ্রুতি বাস্তবায়নে এরই মধ্যে স্কুলগুলোতে চালু হয়েছে ৩৮,০০০ মাল্টিমিডিয়া ক্লাসরুম, আর ৮,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। তবে এখনও পর্যাপ্ত প্রশিক্ষকের অভাব রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এখানে অনেক পুরাতন শিক্ষক আছে যারা এ বিষয়ে অভিজ্ঞ নয়, তো তাদেরকে যদি আরও ট্রেনিংয়ের বেশি দেওয়া যায় তাহলে অবশ্যই তারা আরও দক্ষ হবে। রুটিন মাফিক ক্লাস হয়, মাল্টিমিডিয়া ক্লাস আমার রুটিনে দেওয়া আছে, সেক্ষেত্রে দেখা যায় যে বিদ্যুৎ নেই, ওই শিক্ষার্থীরা ওই সময় ওই পাঠটা সম্পন্ন করতে পারে না।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, তরুণদের আইটি খাতে দক্ষ করে গড়ে তুলতে স্কুল পর্যায় থেকেই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তাই প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতেও ডিজিটাল সিস্টেম ব্যবহার করা হচ্ছে। 6 থেকে 12 আমরা একেবারে ডিজিটাল ইন্টারেক্টিভ কন্টেন্ট আমরা লোকালাইজ শুধু নয়, লোকাল কালচারের মধ্যে দিয়ে যাতে হয়, যেরকম আমরা মুজিব আমার পিতা অ্যানিমেটেড মুভি করলাম, এরকমভাবে আমরা ডিজিটাল ইন্টারেক্টিভ কন্টেন্ট করার উদ্যোগ নিয়েছি। আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন, এই কন্টেন্টটাও আমরা 1 বছরের মধ্যে আমরা উপহার দিতে পারবো। মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য এরই মধ্যে 2 লাখের বেশি শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাকিদেরও আনা হবে প্রশিক্ষণের আওতায়। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় নিজ ঘর থেকে বাবা ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 9:15টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গতরাতে খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যান কাইয়ুম সর্দার, তার স্ত্রী ও 2 বছরের ছেলে শাকিল। সকালে স্বামীকে ঝুলন্ত অবস্থায় এবং ছেলে শাকিলের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার পর বাবা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আমরা প্রাথমিক তদন্ত শুরু করি, মৃত্যুর প্রকৃত রহস্য কি, কারণ এই সমস্ত বিষয় নিয়ে আমরা তদন্ত করতেছি। আপাতত লাশ মর্গে প্রেরণ করা হচ্ছে। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় হাতি হত্যায় প্রথমবারের মতো মামলা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে 4 জনের বিরুদ্ধে এই মামলা হয়। গত 11 নভেম্বর বৈদ্যুতিক জিআই তারে জড়িয়ে মারা যায় একটি হাতি। এর আগেও বিভিন্ন সময় গারো পাহাড়ে এ ধরনের ঘটনা ঘটলেও প্রথমবারের মতো হাতি হত্যার ঘটনায় মামলা দায়ের হলো। বন বিভাগের বালিজুড়ি রেঞ্জের কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বৈদ্যুতিক জিআই তার জড়িয়ে হাতিটির মৃত্যুর প্রমাণ মিলেছে। এর সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় আমেজউদ্দিন, সমেজউদ্দিন, আশরাফুল আলী ও শাহজালালের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গত 5 বছরে গারো পাহাড় এলাকায় 18টি হাতি মারা গেছে। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর রুই জাতীয় 4 প্রজাতির মাছ এবং বিশ্বে বিপন্ন গাঙ্গেয় ডলফিনের জীবন রহস্য উন্মোচন করেছেন দেশের একদল গবেষক। দীর্ঘ 2 বছরের চেষ্টায় গবেষক দল এই জিনোম সিকোয়েন্স করেন। দ্রুত বেড়ে ওঠা প্রজনন ক্ষমতা আর অনন্য স্বাদের কারণে সারা দেশেই মৎস্য চাষিদের আগ্রহের শীর্ষে হালদা নদীর মাছের পোনা। দেশের অন্যান্য এলাকার পোনার তুলনায় 15 থেকে 20 গুণ বেশি দামে বিক্রি হয় এই পোনা। ঠিক কী কারণে হালদার মাছের এই বিশেষত্ব তা জানতেই 2 বছর আগে হালদার রুই, কাতলা, মৃগেল, কালিবাউস আর বিপন্নপ্রায় গাঙ্গেয় ডলফিনের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচনের চেষ্টা চালান একদল গবেষক। সম্প্রতি গবেষণার ফলাফল জমা দেওয়া হয় বিশ্বের জিনোম সিকোয়েন্স ভিত্তিক তথ্য ভান্ডার হিসেবে স্বীকৃত ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন NCBI-তে। এই গবেষণার ফলে একটি বিশাল তথ্য ভান্ডার তৈরি হয়েছে এবং আমরা 5 প্রজাতির বিভিন্ন মাছে প্রায় 80,000 বিভিন্ন ধরনের জিন প্রোটিনকে আমরা আবিষ্কার করতে পেরেছি। সেগুলো আন্তর্জাতিক তথ্য ভান্ডারে সমৃদ্ধ করেছে। গবেষকরা বলছেন, মাছের মানসম্মত উৎপাদন আর বংশবৃদ্ধির ক্ষেত্রে জিনগত ত্রুটি শনাক্ত ও তার সমাধান করতে জিনোম সিকোয়েন্স খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিপন্নপ্রায় গাঙ্গেয় ডলফিন সংরক্ষণেও এই গবেষণা সহায়ক ভূমিকা রাখবে। আমরা যে 5টা স্পেসিস হোল জিনোম সিকোয়েন্স করেছি, এটা শুধু বাংলাদেশে না, আমি মনে করি এই যে বিশেষ করে গাঞ্জেটিক রিভার ডলফিনের যে হোল জিনোম সিকোয়েন্স করেছি, এটা সমগ্র বিশ্বের ডলফিন সংরক্ষণের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই গবেষণায় অর্থ সহায়তা দেয় বেসরকারি উন্নয়ন সংস্থা PKSF ও IDF। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জয়পুরহাটে উচ্চ ফলনশীল আলু বীজ ও রাসায়নিক সার কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে কৃষকদের। এতে উৎপাদন খরচ বাড়ায় দুশ্চিন্তায় তারা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। জয়পুরহাটে শুরু হয়েছে আলুর বীজ বপনের মৌসুম, কিন্তু বীজ কিনতে বাড়তি দাম গুনতে হচ্ছে চাষিদের। কৃষকদের অভিযোগ, আলুর বীজের বস্তা প্রতি 200 থেকে 300 টাকা বেশি নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে। অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে রাসায়নিক সারও। দাম বেশি, বাজার বেশি, কিনে আনে হয়তো দেখা যায় 50 টাকা পর্যন্ত কেজি কিনতে হয়, আর বেচার সময় 10 টাকা 8 টাকা কেজি বিক্রি করা হয়। সারের যখন আমাদের চাহিদা তখন সার পাই না এবং সারের দাম বেশি দিয়ে কিনা লাগে। ডিলাররা বলছেন, সংকটের কারণে আলুর বীজ ও সারের দাম কিছুটা বেড়েছে, তবে আগামী মাসে দাম কমার আশা করছেন তারা।
200-300 টাকা বেশি দামেও কিনতে বাধ্য হচ্ছে। এখানে যদি আজকে বিএডিসির বীজটা ভালো থাকতো, গভর্নমেন্ট পরিচালিত এই সংস্থা যদি আজকে ভালো থাকতো, তাহলে কৃষকের আজকের এই দুর্দশা হতো না। ডিডি স্যারের কাছে আবেদন করেছি, 2 থেকে 3,000 মেট্রিক টন বরাদ্দ হবে। এই বরাদ্দ আসলে আমাদের আর কাছে থাকবে। সার ও বীজ নিয়ে সংকট দেখা দিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। বীজ এবং সার দুটি যেন এখানে কৃষকরা ন্যায্য মূল্যে এবং ভালো মানের বীজ পায়, এর জন্য আমাদের কৃষি বিভাগ এবং প্রশাসন সহ সবাই আমরা মনিটর করছি। চলতি বছরে জয়পুরহাট জেলায় 40,315 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় উচ্চ ফলনশীল আলু বীজের চাহিদা 46,000 মেট্রিক টন, তবে বিভিন্ন বেসরকারি কোম্পানি থেকে সরবরাহ মাত্র 20,000 টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগে তীব্র জ্বালানি সংকটে পড়েছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ। জলাবদ্ধতা আর লবণাক্ততায় গাছ মরে যাওয়ায় নষ্ট হয়ে গেছে জ্বালানির উৎস। কাঠের অভাবে এখন রান্না করা নিয়েও সমস্যা দেখা দিয়েছে। 2009 সালে প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাস আইলার আঘাতে লণ্ডভণ্ড হয় সাতক্ষীরার গোটা উপকূলীয় এলাকা। এরপর 2020 সালে আমপান আর বছর পার হতে ইয়াসের তাণ্ডবে পড়ে উপকূলবাসী। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে সর্বশান্ত হয়েছে উপকূলীয় এলাকার মানুষ। ঝড় জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে লবণ পানিতে পুরো এলাকা তলিয়ে নষ্ট হয়ে গেছে সব ধরনের গাছ। এতে দীর্ঘ 1.5 বছর ধরে তীব্র জ্বালানি সংকটে পড়েছে প্রতাপনগরের 50,000 মানুষ, যা দিন দিন আরো প্রকট আকার ধারণ করছে। আমরা খুব কষ্টে আছি, এই পানির মধ্যে চুলোয় মাইদিতে রান্না করতে হয়, কাঠকুটোর সমস্যা। 2 বছরের মতন কাঠকুটোর বিশাল সমস্যা, গ্যাসও কিনতে পারি না, টাকার অভাব। দ্রুতই জ্বালানির বিকল্প ব্যবস্থা করা না হলে উপকূলীয় এলাকার মানুষ ভয়াবহ বিপর্যয়ে পড়বে বলে মনে করছেন জলবায়ু ফোরামের কর্মকর্তারা। এই অবস্থা থেকে বাঁচতে লবণ সহিষ্ণু গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন পরিবেশ কর্মীরা। জ্বালানি সংকট মারাত্মক আকার ধারণ করেছে। তাদের দুমুঠো খাবারের সংস্থান হলেও জ্বালানির অভাবে তারা রান্না করে খেতে পারছে না। ফলে আমরা মনে করি যেভাবেই হোক না কেন তাদেরকে জ্বালানি সরবরাহের একটা ব্যবস্থা করা দরকার। প্রচলিত ধারায় যেভাবে আমরা কাজ করতেছি এই ধারাতে কাজ করলে হবে না, এখানে বিশেষ মনোযোগ দিতে হবে। বেড়িবাঁধের নিচে বা বেড়িবাঁধের বাইরে যেখানে জোয়ারের পানি আসে সেখানে কিন্তু আমাদের প্রচুর ম্যানগ্রোভ গাছ লাগানোর সুযোগ আছে। তাতে কিন্তু বেড়িবাঁধের স্থায়িত্ব বাড়বে, আমাদের গ্রামবাসী ঝড় জলোচ্ছ্বাস থেকেও রক্ষা পাবে। বেড়িবাঁধ নির্মাণ করে দুপাশে গাছ লাগানো হলে সমস্যার সমাধান হবে বলে মনে করছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নবান্নকে কেন্দ্র করে এবারও বগুড়া শিবগঞ্জ সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জামাই ও বউ মেলা। সামাজিক বন্ধনকে জোরদার করতে এই আয়োজন চলছে বহু বছর ধরে। নবান্নকে কেন্দ্র করে একদিনের জন্য বগুড়ার কাহালু ও সারিয়াকান্দি সহ বিভিন্ন এলাকায় মেলার আয়োজন করা হলেও সবচেয়ে বড় মেলা বসে শিবগঞ্জের উথুলি গ্রামে। বড় বড় মাছের পাশাপাশি চুরি ফিতা দুল থেকে শুরু করে সুস্বাদু মিষ্টি আর খেলনার দোকানও বসে সেখানে। মেলাকে কেন্দ্র করে বেড়াতে আসেন বউ জামাই আর আত্মীয় স্বজনরা। কিছু আত্মীয় স্বজনকে দাওয়াত করছি, এই জন্য একটা 12 কেজি ব্লাড কাপ মাছ কিনলাম, আমরাও খাবো, আত্মীয় স্বজনকেও খাওয়াবো। 2 ঘন্টায় বিক্রি করলাম, 15 মণ মাছ বিক্রি করছি। আমি এই মেলা উপলক্ষে আমার বাবার বাড়ির জামাইকে নিয়ে বেড়াতে আসছি, সাথে আমার বাবাও আসছে। জামাই বেটির দাওয়াত দেওয়া হয়েছে, তারই উপলক্ষে একটা বড়টা মাছ কিনলাম 2400 টাকা দিয়ে। উথুলি মেলায় প্রায় 300 দোকানে দেশি বিদেশি নানা ধরনের মাছ উঠেছে। বগুড়ার বিভিন্ন উপজেলাতে এই মেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু প্রত্যেক বছর নবান্ন উপলক্ষে শিবগঞ্জে প্রায় 150 বছর যাবৎ এই মেলাটা কিন্তু হচ্ছে। এবং এই মেলা উপলক্ষে যারা শিবগঞ্জের বাইরে থাকে তারা আত্মীয়র বাড়িতে বেড়াতে আসে, এবং এর মাধ্যমে কিন্তু আমাদের যে সামাজিক বন্ধনটা সেটা দৃঢ় হচ্ছে এবং সম্প্রীতিটা দেখা যাচ্ছে বেশি পরিমাণে। এবং এই মেলাতে কিন্তু প্রায় 10,000 মণ মাছ এখানে আমদানি হয়েছে এবং প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতার এখানে সমাগম হয়েছে। কর্তৃপক্ষ বলছে একদিনের এই মেলায় বেচাকেনা হয় অন্তত 3 কোটি টাকারও বেশি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শিবগঞ্জ, বগুড়া। চলছে বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা দেখবেন, মারাত্মক বায়ু দূষণে বিপর্যস্ত দিল্লি, লাহোর সহ ইউরোপে ভয়াবহ হারে বাড়ছে করোনা সংক্রমণ। নতুন বিধি নিষেধ, সম্পূর্ণ টিকাকরণে 3 ডোজের চিন্তা।
চীন ভুটান সীমান্ত এলাকায় ভুটানের ভূখণ্ডে অনুপ্রবেশ করে 1 বছর 4টি গ্রাম তৈরি করেছে বেইজিং সরকার। স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত নতুন ছবিতে উঠে এসেছে এসব তথ্য। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চীন এবং ভুটানের বিতর্কিত ডোকলাম মালভূমি অঞ্চলে চীন স্থাপনাগুলো গড়ে তুলেছে। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে আরও দেখা গেছে ভুটান ভূখণ্ডের প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নতুন গ্রামগুলো গড়ে তোলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রামগুলো 2020 সালের মে থেকে 2021 সালের নভেম্বরের মধ্যেই তৈরি করা হয়েছে। ভুটানের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ভারত সরকার নিজেদের দায়বদ্ধ মনে করে বলে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি। মারাত্মক বায়ু দূষণের কবলে পড়েছে এশিয়ার বড় শহরগুলো। পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি ও চীনের 3টি শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় দিল্লিতে শিক্ষা প্রতিষ্ঠান সহ অফিস আদালত বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের 2 কোটি মানুষের শহর দিল্লিতে প্রতি বছরের শীতে ক্ষতিকর ধোঁয়াশার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে দিনে 3 বার সারা শহরে পানি ছিটানোর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি দীপাবলি উৎসবে আতশবাজি পোড়ানোর পর দিল্লিতে পরিস্থিতির আরও অবনতি হয়। দিল্লিতে বায়ু দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং 21শে নভেম্বর পর্যন্ত অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লির আশেপাশের 5টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন স্থগিত রাখা হয়েছে। দিল্লিতে প্রয়োজন ছাড়া পণ্যবাহী ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তবে শুধু এই পদক্ষেপের উপরেই বায়ু দূষণ কমানো সম্ভব না। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে হবে। দূষিত বায়ুর শহর হিসেবে পাকিস্তানের লাহোর তালিকার শীর্ষে বলে জানিয়েছে সুইডিশ এয়ার কোয়ালিটি মনিটর। বুধবার লাহোরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 348, অর্থাৎ বায়ু দূষণের মাত্রা অসহনীয় পর্যায়ে বেড়েছে, যার বিপজ্জনক প্রভাব পড়ছে শিশুদের ওপর। আগে আমরা সন্তানদের নিয়ে হাঁটতে বের হতাম, বিষাক্ত বাতাসের জন্য এখন বাদ দিয়েছি। ছোট শিল্প কারখানাগুলোকে হয় শহর থেকে সরানো উচিত, নয়তো প্রযুক্তি আরো আধুনিক করা উচিত। চীনের বিভিন্ন শহর কুয়াশায় ঢেকে গেছে, যার ফলে দৃষ্টিসীমা নেমে এসেছে 50 মিটারেরও কমে। শ্যাংডং প্রদেশে বুধবার অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। কুয়াশা এতই ঘন যে কিছুই দেখতে পাচ্ছি না। 20 মিনিটের পথ এখন 40 মিনিটে পাড়ি দিতে হচ্ছে। চীনের উত্তরাংশের হেবেই প্রদেশে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জার্মানিতে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে করোনা মহামারী। দেশটিতে দেখা দিয়েছে চতুর্থ ঢেউ। এদিকে বিশ্বে একদিনে 7,500-এরও বেশি প্রাণহানি হয়েছে। নতুন করে শনাক্ত 5,75,000-এরও বেশি। এই নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি 51,38,000 ছাড়িয়েছে, আর আক্রান্ত 25,57,00,000-এরও বেশি। বিশ্বে করোনার নতুন হটস্পট ইউরোপে 1 সপ্তাহে 13% বেড়েছে সংক্রমণ, আর 2% বেড়েছে মৃত্যু। এই মহাদেশে সবচেয়ে খারাপ পরিস্থিতি জার্মানির। 1 সপ্তাহে দেশটিতে প্রায় 3 লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে কেবল বুধবারই শনাক্ত হয়েছে 60,000। পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। সংক্রমণ রোধে বুস্টার ডোজের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। সংক্রমণ বাড়ছে ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রিয়া, সুইডেন ও নেদারল্যান্ডসেও। ফ্রান্সে দেখা দিয়েছে সংক্রমণের 5ম ঢেউ। 3 মাস পর বুধবার দেশটিতে সর্বোচ্চ 20,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। 1 সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে 38%। বেলজিয়ামে 10 বছরের শিশুদেরও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সপ্তাহের অন্তত 4 দিন বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার। 1 সপ্তাহে দেশটিতে 27% বেড়েছে করোনায় প্রাণহানি। সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। রাশিয়া একদিনে 1,240 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ শুরুর পর এই সংখ্যা একদিনে সর্বোচ্চ। গত 7 দিনে দেশটিতে সংক্রমণ কমলেও 3% বেড়েছে প্রাণহানি। করোনায় প্রাণহানি কমলেও যুক্তরাষ্ট্রে বেড়েছে সংক্রমণ। প্রায় 1.5 মাস পর 1 লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।
সংক্রমণ রোধে নতুন করে কড়াকড়ি আরোপের পাশাপাশি বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে বিভিন্ন দেশ। বিশ্লেষকরা বলছেন, ডেল্টার মতো শক্তিশালী ভেরিয়েন্টের কারণে পাল্টে গেছে টিকাকরণের সংজ্ঞা। পূর্ণ টিকাকরণ নিশ্চিতে 2 ডোজের বদলে তৃতীয় ডোজ নিশ্চিতের পরামর্শ তাদের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে কাল বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়। বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের। সাকিব, মুশফিক, সাইফুদ্দিনের শূন্যতায় তরুণদের জ্বলে ওঠার সুযোগ। অভিষেকের অপেক্ষায় সাইফ হাসান, ইয়াসির রাব্বি। ফেরার মঞ্চ রাঙাতে প্রস্তুত নাজমুল শান্ত। বোলিংয়ে পরিবর্তনের সুযোগ কম। পেস ডিপার্টমেন্টে মুস্তাফিজের সঙ্গী হতে পারেন তাসকিন, আর স্পিন সামলাবেন মাহেদী নাসুম। স্লো উইকেটের বদলে ট্রু উইকেটে খেলার সম্ভাবনা বেশি। এদিকে ম্যাচের আগের দিন প্রথম টি-20 দল দিয়েছে পাকিস্তান। জায়গা পেয়েছেন হায়দার আলী, খুশদিল শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। টি-20 এমন একটা ফরম্যাট পার্টিকুলার, যেটা আপনি যদি আপনার স্কিল লেভেল খুব ভালোভাবে এক্সিকিউট করতে পারেন এগেইনস্ট এনি টিম, তো আপনি ভালো রেজাল্ট করা সম্ভব। এটা আমি সবসময় বিশ্বাস করি, স্পেশালি এই ফরম্যাটে। বিশ্বকাপের মোমেন্টাম ধরে রেখে খেলতে চাই। এই সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি সিরিজ আছে। ফর্ম ধরে রাখাটাই আসল। তবে বাংলাদেশের হোম সিরিজ, তাই তাদেরকে সহজভাবে নেয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ পাকিস্তান প্রথম টি-20 নিয়ে আরো বিস্তারিত জানাতে মিরপুর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, সদ্য সমাপ্ত টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান সেমিফাইনাল খেলেছে এবং আপনি পুরো বিশ্বকাপ কভার করেছেন। পাকিস্তান তো খুবই ফর্মে আছে এবং তারা আগে ভাগেই প্রথম টি-20 12 জনের নাম ঘোষণা করেছে। বাংলাদেশ তেমন কিছু করেনি। তারপরও জানতে চাই, একাদশ নিয়ে কি ধরনের পরিকল্পনা রয়েছে? দেখুন, একাদশ নিয়ে অবশ্যই বড় একটা চিন্তা করতেই হচ্ছে, কারণ অনেকেই নেই বিশ্বকাপে যারা ছিল, এবং যেটা বলা হচ্ছে যে একটা পরিবর্তন আসবে বা টি-20 দলকে নিয়ে নতুন করে গঠন করা যে দলটা, সেইটা নিয়ে কথা হচ্ছে। এবং সেই জন্যই কিন্তু দেখেছেন যে অনেকেই আছেন নতুন, অনেকের অভিষেক হবে, টি-20 ফরম্যাট খেলেননি, তো সেখানে প্রথম ম্যাচ এবং সেখানে অবশ্যই 2 থেকে 3 জনের অভিষেক হতে পারে। যেখানে আপনি দেখেন ওয়ানডেতে টি-20তে অভিষেক হচ্ছে, আপনি ধরেন সাইফ হাসান, অবশ্যই আমাদের ওপেনিংয়ে কেউ নেই এখন। লিটন ছিল, লিটনকে এই ম্যাচে রাখা হয়নি এই সিরিজে। তামিম তো নেই অনেক আগে থেকেই, সেখানে নিশ্চিতভাবেই খেলবেন সাইফ হাসান। এরপর শান্ত, দেখেন যে এই স্কোয়াডটা আছে ব্যাটিং লাইন আপে, শান্ত কিন্তু এক্সপিরিয়েন্স এখন, টেস্ট খেলে ফেলেছেন, 7 থেকে 8টি টেস্ট খেলেছেন, ওয়ানডে খেলেছেন, টি-20 খেলেছেন, যদিও ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে ছিলেন না। সেখানে শান্তও আসবেন ওয়ান ডাউনে, সাকিব নেই, সেখানে ওয়ান ডাউনে অবশ্যই শান্ত খেলবেন। ইয়াসির রাব্বির কথা বলা হচ্ছে, রাব্বি অবশ্যই আজকে অনুশীলনে দেখেছি আমরা প্রথমবার সবার আগে ব্যাটিং করেছেন, এবং এটা একটা ধারণা দেয় যে তাকে একাদশে রাখা হবে, এবং তাকে নিয়ে অনেক কথা হয়েছে এর আগে। তো সেই দিক থেকে 3 জনের অভিষেকটা, 3 জনের খেলার নিশ্চিত, সেখানে 2 জনের অভিষেক এবং শান্ত ব্যাক করবেন। এছাড়া বোলিং অ্যাটাকে আপনি যদি দেখেন, বোলিং অ্যাটাকে আমি যদি বলি, সাকিব নেই, সাইফুদ্দিন নেই, সেখানে অবশ্যই ব্যাক করবেন। সেখানে মুস্তাফিজ, তাসকিন এবং শরীফুল খেলবেন, কারণ 3 জন পেসার দরকার। এবং যে উইকেটে খেলা হবে, উইকেটের কথা বলছিলেন, অবশ্যই উইকেটটাও হয়তো আগের মতো হবে না, স্পিন ট্র্যাক হবে না। তো সবকিছু মিলে বাংলাদেশ দলের অনেক চেঞ্জ থাকবে, এবং এখানে শুধুমাত্র চেঞ্জ নয়, কে কোন ডাউনে খেলছে, কে কোন রোল প্লে করছে, এটাও ইম্পর্টেন্ট। আপনি যদি পাকিস্তানের কথা বলেন, তারা ভালো একটা ফ্লোতে আছে, খুবই চেঞ্জ করেনি, কেউ রেস্টে যায়নি, ভালো দল নিয়ে এসেছে। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে 2 দলের একাদশ দেখলে অবশ্যই বাংলাদেশকে ব্যাকফুটে থাকতে হচ্ছে, এবং অনেক কিছুই বাংলাদেশ দলকে পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে। মাজার, মিরপুরের উইকেট নিয়ে তো বেশ কিছুদিন ধরে আলোচনা সমালোচনা চলছে, তো এবারের উইকেট কেমন হতে পারে সে বিষয়ে কোনো ধারণা কি পাওয়া গেছে কিনা? অবশ্যই ধারণা পাওয়া গেছে। আপনি দেখেন এর আগে যে 2 সিরিজ হয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেখানে যে উইকেটে খেলা হয়েছে সেটা কিন্তু আসলেই কেউই আসলে সে মনোভূত হয়নি। এবং ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্সটা করেছে বাংলাদেশ দল, তার আপনি দেখেছেন যে এইরকম উইকেটে খেলে ওয়ার্ল্ড কাপে কীরকম পারফর্ম করা যায়, সেটা বাংলাদেশ দলও টের পেয়ে গেছে। এবং সেই রকম উইকেট যে হচ্ছে না, এটা নিশ্চিত। উইকেটটা এখন যে উইকেটে খেলা হবে সেটা অবশ্যই স্পোর্টিং হবে, যেটা এর আগে দেখেছি। তো অস্ট্রেলিয়ার বিপক্ষে যে 5টা ম্যাচ হয়েছিল, সেখানে সর্বোচ্চ রান ছিল 131। তো সেটা আপনি ধারণা পেয়ে যাচ্ছেন, 5টা টি-20তে সর্বোচ্চ রান 131 ছিল। স্পিনাররা সহযোগিতা পাচ্ছিল, পেসাররা কিছু বেনিফিট পাচ্ছিল না, সেটা হবে না। এবার যে উইকেটে খেলা হবে সেটা অবশ্যই স্পোর্টিং হবে, সেখানে 170 থেকে 180 রান করা সম্ভব। এবং যেটা বলা হচ্ছে 160 থেকে 70 রান খুবই সম্ভব, যে এই রানের মধ্যে খেলাটা হবে এবং স্পোর্টিং উইকেট হবে। মাঝার একটু সংক্ষেপে জানতে চাই যে দীর্ঘদিন পর গ্যালারিতে দর্শক ফিরছেন এবং 50% দর্শক থাকবেন, সেক্ষেত্রে টিকেটের প্রতি আগ্রহ কেমন এখন পর্যন্ত?
অনেক আগ্রহ। আপনি দেখেন বাংলাদেশের ক্রিকেট ফ্যান এটা কিন্তু শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই খুবই ক্রেজি নামে পরিচিত এবং এতদিন মাঠে আসতে পারেনি, বিভিন্ন ঘরোয়া লিগ হয়েছে সেখানেও আসতে পারেনি, অনেক বেশি আগ্রহ ছিল এবং সেটা কিন্তু এখন ফুটে উঠেছে। কারণ আজকে যখন টিকিট বিক্রি করা শুরু হয়েছে তখন কিন্তু অনেক ভিড় ছিল এবং অনেকে অনেক ভোর থেকে দাঁড়িয়েছিল লাইনে টিকিটের জন্য এবং তো আপনি দেখেছেন যে ভিড়টা ছিল, আগ্রহ ছিল। টিকিট শেষ হয়ে গেছে 3-4 ঘন্টার মধ্যে বিক্রি, কারণ 50% দেওয়া হচ্ছে, টিকিট বিক্রি শেষ। তো এই আগ্রহটা অবশ্যই আরও বেশি হবে সময়ের সাথে এবং কালকে প্রথমবারের মতো দর্শক আসবে, এটা সবার জন্যই ভালো। ক্রিকেটাররাও ফিল করছে কারণ তারা লং টাইম খেলেছে দর্শক ছাড়া। ঘরের মাঠে যে দর্শকের একটা হাইপ থাকে, একটা সমর্থন থাকে, সেটা অবশ্যই ফিল করবে। সব কিছু মিলিয়ে সবাই প্রস্তুত, একটা ভালো একটা সিরিজ শুরু হচ্ছে। বাংলাদেশ দল যদি ভালোভাবে শুরু করতে পারে সেটা সবার জন্যই ভালো হবে। মাজার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরছে দর্শকরা। সকাল 9টা থেকে শুরু হয়েছে এই টিকিট বিক্রি। অনলাইনে নয়, সশরীরে টিকিট কিনতে হচ্ছে বিসিবি নির্দিষ্ট বুথ থেকে। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথ থেকে সংগ্রহ করা যাবে টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ড থেকে খেলা দেখতে হলে সর্বোচ্চ 1000 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। ভিআইপি স্ট্যান্ডে টিকিটের মূল্য 500 টাকা, সর্বনিম্ন 100 টাকায় মিলবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট, 150 টাকায় সাউদার্ন বা নর্দার্ন এবং 300 টাকায় মিলবে ক্লাব হাউসের টিকিট। 18 বছরের ঊর্ধ্বে হলে থাকতে হবে করোনা টিকার 2 ডোজ নেওয়ার সনদপত্র। বিশ্বকাপে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশের সামনে পাকিস্তান। সাকিব মুশফিকের শূন্যতায় নড়বড়ে ব্যাটিং লাইন আপ টাইগারদের। বিপরীতে ধারাবাহিক পাকিস্তানের বাবর রিজওয়ান, সাথে শাহিন আফ্রিদি, হারিস রৌফের পেস অ্যাটাক সামলানোর কঠিন পরীক্ষা নাইম শান্তদের। বিশ্বকাপে ভয়াবহ ব্যর্থতার পর নড়েচড়ে বসেছে বিসিবি। পাকিস্তান মিশন দিয়ে শুরু বাংলাদেশের পুনর্গঠন প্রক্রিয়া। প্রতিপক্ষের আস্থা যেখানে অভিজ্ঞতায়, সেখানে তারুণ্যনির্ভর দল নিয়ে সাফল্যের লক্ষ্যে টাইগাররা। ছোট ফরম্যাটে দুদলের শক্তিমত্তায় পার্থক্য বিস্তর। টাইগার টপ অর্ডারে নাইমের সম্ভাব্য সঙ্গী সাইফ, যার এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। বিপরীতে পাকিস্তানের ওপেনিং জুটি টি-20 স্পেশালিস্ট বাবর রিজওয়ান স্বাগতিকদের দুশ্চিন্তার কারণ। দলের বাজে সময় মুশফিককে বিশ্রাম দেয়া কতটা যৌক্তিক? 2008-এর পর প্রথমবার টি-20 দলে নেই মিস্টার ডিপেন্ডেবল। মুশির শূন্যতায় আরও নড়বড়ে মিডল অর্ডার। সেখানে অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াসির রাব্বি কতটা পূরণ করতে পারবেন ঘাটতি? মুশফিক নেই, পাহাড় সমচাপ রিয়াদের। রান তারা অথবা বড় টার্গেট দিতে অধিনায়কের দিকে তাকিয়ে থাকবে দল। অন্যদিকে পাকিস্তানের মিডল অর্ডারে ভারসাম্য দিচ্ছেন অভিজ্ঞ শোয়েব মালিক। বিপিএল অভিজ্ঞতা থাকায় টাইগারদের মাথা ব্যথার কারণ হতে পারেন এই ব্যাটার। পেস ডিপার্টমেন্টে দু দলের ব্যবধান খুব বেশি নয়। বিশ্বকাপে খরুচে হলেও ঘরের মাঠে অপ্রতিরোধ্য মুস্তাফিজ। টাইগারদের ট্রাম্প কার্ড হতে পারেন কাটার মাস্টার। তার সঙ্গী তাসকিন লাইন লেন্থে ধারাবাহিক। অন্যদিকে ম্যান ইন গ্রিনদের পেস জুটি শাহিন হারিসকে সামলানো কঠিন হবে টাইগারদের জন্য। সিরিজ শুরুর আগে ফিল্ডিংয়ে বাড়তি মনোযোগ দু দলেরই। বিশ্বকাপে এই ডিপার্টমেন্টে তিক্ত অভিজ্ঞতা টাইগারদের। তেমনি ক্যাচ মিসের কারণে অল্পের জন্য ফাইনালের স্বপ্ন ভেঙেছে পাকিস্তানের। তাই সিরিজে ভালো করতে ভুলের সুযোগ নেই আফিফ রিয়াদদের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর্জেন্টাইন ঝলকে প্রিমিয়ার লিগ হকিতে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান। সাদা কালোদের জয় 4-0 গোলে। জোড়া গোল করেন আর্জেন্টিনার রিও অলিম্পিক স্বর্ণজয়ী দলের সদস্য জোয়াকুইন মেনিনি। আজ বিরতি, এরপর শুরু হবে সুপার 5-এর লড়াই। হকিতে বড় ম্যাচ, মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান। বাগবিতণ্ডা, তর্কাতর্কি, এমনকি মারামারির আশঙ্কা শুরু থেকেই। কিন্তু মাওলানা ভাসানীর নীল টার্ফে আশ্চর্য রকম পরিচ্ছন্ন ম্যাচ উপহার দিল দুই দল। লড়াইটা যদিও হয়েছে এক পেশে, যেখানে 4-0 গোলের বড় জয় মোহামেডানের। পার্থক্য গড়ে দিয়েছেন সাদা কালোদের দুই আর্জেন্টাইন রিক্রুট। রিও অলিম্পিক স্বর্ণজয়ী আর্জেন্টিনা দলের জোয়াকুইন মেনিনি ও গঞ্জালো পেইলাত স্টিকের কারুকাজে মন্ত্রমুগ্ধ করেছেন। অন্যদিকে আবাহনীতে খেলা নেদারল্যান্ডসের 3 খেলোয়াড় পুরোপুরি ব্যর্থ। প্রথম আর শেষ কোয়ার্টারে 2 গোল করেন মেনিনি। মাঝে দ্বিতীয় কোয়ার্টারে পাকিস্তানের তাজওয়ার আব্বাস আর শেষ কোয়ার্টারে রাজীবের গোলে বড় জয় নিশ্চিত হয় সাদা কালোদের। ভালো লাগছে দলের জয়ে অবদান রাখতে পেরে। বাংলাদেশে এই প্রথম এসেছি, ভালো সময় কাটছে। এখানে খেলোয়াড়রা প্রতিভাবান।
এটা বড় ম্যাচ ছিল। শুনেছি প্রতিপক্ষের সাথে সবসময় তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। এভাবে জিততে পেরে ভালো লাগছে। প্রথম পর্ব শেষে 33 পয়েন্টে মেরিনারিয়ান্স শীর্ষে, 3 পয়েন্ট কম নিয়ে মোহামেডান 2-এ, আর আবাহনীর অবস্থান 3-এ। শুক্রবার থেকে শুরু সুপার 5, যেখানে এই 3 দলের সাথে থাকবে সোনালী ব্যাংক ও বাংলাদেশ স্পোর্টিং। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ এ পর্যন্ত। বিরতিহীন সংবাদ দুপুরে সবাই। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।